বাড়ির সবচেয়ে আদরের দুলারি জ্বর এসছে। এতে কি বাড়ির মানুষেরা ঠিক থাকতে পারে? সবাই যে যার মতো সেবায় লেগে গেছে। RM সাহেবের ঝাড়িতে 10 মিনিটের মাথায় বাড়িতে ডাক্তারও এসে হাজির। পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন জ্বর উঠেছে 104 ডিগ্রি। ডাক্তার ওষুধপত্র লিখে দিয়ে বিদায় নিলেন। যাওয়ার আগে আশ্বাস দিয়ে গেলেন, কিছুই হয়নি, ওষুধ খেলেই জ্বর ঠিক হয়ে যাবে। ডাক্তারের সান্ত্বনা বাণীতে স্বস্তি ফিরে পেল সবাই। রাতে তের কাছে থেকে গেল জিমিন। বাড়ির সবাই যে যার ঘরে চলে গেছে। রাত প্রায় তখন 2টা ছুঁয়েছে। জাঙ্কুক নিজের ঘরে পাগলের মতো ছটফট করছে। নিরীক্ষণ চোখ দুটো চিনতে বন্ধ হচ্ছে না। পরিবারের উপস্থিতিতে তের কাছে যেতেও পারছিল না জাঙ্কুক। এই জন্য মনটা একটু বেশি আনচান আনচান করছে। শেষমেশ মনের সাথে দ্বন্দ্বে ঘিরে পা বাড়ালো তের ঘরে থেকে। জাঙ্কুক জানে আজ সেখানে জিমিন আছে তের সাথে। এই সুযোগটাই কাজে লাগালো। ধীরে সুস্থে তের রুমের সামনে গিয়ে দরজায় নক করলো 2 আঙুলের টোকা দিয়ে। টকটক শব্দে জিমিন এতক্ষণ ধরে জেগেই ছিল। যেই ঘুমোতে নেবে সেই আমার শব্দে তাড়াক করে উঠে পড়ে। দরজা খুলে চোখের সামনে জাঙ্কুককে দেখে নিমেষে ঘুম উড়ে গেল জিমিনের। প্রকুচকে জিজ্ঞেস করে, এই কি ভাই, তুই এত রাতে? একটু বাইরে যেত জিমিনা। কেন? দরকার আছে। জিমিন হকচকিয়ে গেল। আচমকা মাঝরাতে তার ভাইয়ের অন্যায় আবদার শুনে মাথা ঘুরে উঠল। এক ঘাড় ঘুরিয়ে ঘুমন্ত তের দিকে তাকালো। তারপর ঘুরে জাঙ্কুকের দিকে তাকালো। নিজের ভাইয়ের ব্যাকুল চাহনির অর্থ বুঝতে বিন্দু মাত্র বেগ পেতে হলো না জিমিনের। এছাড়া যমজ হওয়া তরুণ একে অপরের মনের ভাব খুব সহজে বুঝে যায় ওরা দুজন। জিমিন বেশ বুঝতে পারছে তার ভাইয়ের চাওয়া। তের প্রতি জাঙ্কুকের দুর্বলতাও জিমিন টের পায়। কিন্তু এর পরিণাম কি? পরিবার কি মেনে নেবে? জিমিনের ভয় হয়। ফের আবারও তার ভাইয়ের চাহনির দিকে তাকায়। তুই ভুল করছিস ভাই। ঠিক ভুল আমি বুঝে নেব, তুই বের হ। ভাই, বাবা জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুই না বলে কেউ জানবে না। জিমিন হতাশ হলো। তর্ক করার ভাষা হারালো। হাল ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে কড়া ভাষায় দুটো কথা বলে দিয়ে গেল, মাত্র 10 মিনিট। ঠিক 10 মিনিটের মাথায় আমি আবার ফিরে আসবো। যদি এর 1 মিনিটও এদিক ওদিক হয় তাহলে আমি সবকিছু বাবাকে বলে দেব। কড়া ভাষার কথাগুলো বলে সেখান থেকে চলে গেল জিমিন। জাঙ্কুক শক্ত চোখে ওর যাওয়ার পানে তাকিয়ে রইল কিছুক্ষণ। শাকচুন্নি, চুড়েল একটা। নিচু স্বরে জিমিনকে 2-4টে গালি দিয়ে তারপর দরজাটা আস্তে করে লাগিয়ে দিল জাঙ্কুক। এরপর দ্রুত পায়ে চলে গেল তের কাছে। জ্বরে অচেতন হয়ে রয়েছে, লেপ্টে আছে বিছানার সাথে। কয়েক ঘন্টার ব্যবধানে যেন এই কিরকম একটা শুকিয়ে গেছে। জাঙ্কুকের বুকটা দুমড়ে মুচড়ে উঠল। তের শুকনো মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বুকে যেন বিষাক্ত ছুরির আঘাত পাচ্ছে সে। কোনো কিছু না ভেবে একটানে তেইকে নিজের সাথে জড়িয়ে নিল। শক্ত করে চেপে ধরল বুকের সাথে। তের আগুন উত্তাপ কপালে আলতো করে ঠোঁট জড়ালো। সঙ্গে সঙ্গে জ্বলন্ত আগুনে ঝলসে গেল যেন ঠোঁট জোড়া। জাঙ্কুকের চোখ জ্বলে উঠল। এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল চোখের কার্নিশ দিয়ে। কপালে পানি ছোঁয়া পেতে নড়ে চড়ে উঠল তে। ভারী চোখের পাতায় টেনে ছাড়ালো। ঘোলাটে চোখে সুদর্শন জাঙ্কুকের মুখটা জ্বলে উঠল যেন। তে অজ্ঞানে হাসলো। কণ্ঠস্বর মাতালের মতো শোনালো যেন, আপনি এসে গেছেন জাঙ্কুক ভাই। জাঙ্কুক উপর নিচে মাথা ঝাঁকালো। তে আবারও ঠোঁট ছড়িয়ে হাসলো। দুর্বল 2 হাতে যথাসম্ভব শক্ত করে জড়িয়ে দিল জাঙ্কুককে। জ্বরে ঘুরে এলোমেলো কণ্ঠে বলে, আপনাকে আর কোথাও যেতে দেব না জাঙ্কুক ভাই। আমার সাথে বেরিয়ে রাখবো। ওই চিঠিটাও আপনাকে দেব না। না না না। জাঙ্কুক আবারও তের আগুন উত্তাপ কপালে ঠোঁট ছড়ল। অত্যন্ত ধীর কণ্ঠে ফিস ফিস করে বলে, কোথাও যাবো না জান, তুই বললেও যাবো না। আমাকে বরং তোর কাছেই বেঁধে রাখ। কসম, সারা জীবন তোর কাছেই থাকবো, খুব কাছে। অত্যন্ত ঠান্ডা সুরে বাক্যগুলো আওড়ালো জাঙ্কুক। হাতের বন্ধন দৃঢ় হলো, যেন বুকের চামড়া ভেদ করে তেকে ভেতরে ঢুকিয়ে নেওয়ার প্রয়াস করছে। অত্যাধিক চাপে হাঁসফাঁস করে উঠল তে। ওঠার প্রচেষ্টাও করলো, বিড় বিড় করে আওড়ালো, উফ, ব্যথা লাগে তো। জাঙ্কুক তবুও ছাড়ল না। লাগুক, আমাকে যে দফায় দফায় পড়িস তার বেলায় আমার কি ব্যথা লাগে না?
আবার কি কষ্ট হয় না? এই মাঝরাতে চুল ভেজা কেন তোর? আমার ইচ্ছে। সে তো বুঝতে পারছি, ইচ্ছে করে জ্বর বাঁধিয়েছিস। এবার শক্ত করে চাপটি ধরে হাড়গোড় ভেঙে দি। কি বলিস? অন্য কোনো শাস্তি দেওয়ার তো অধিকার নেই আমার। সব অধিকার তো আপনারই। জাগো থমকালো, তীক্ষ্ণ চোখে তের মুখের দিকে তাকালো। নির্বিশেষে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। তুই তখনও চোখ বন্ধ করে বিড়বিড় করছে। কিছু কথা বোঝা যাচ্ছে, আবার কিছু জড়িয়ে যাচ্ছে। জাগর মাথা ঝুঁকিয়ে তের মুখের কাছে কান পেতে দিল। সঙ্গে সঙ্গে ভেসে এলো হৃদয় শিথিল করা কিছু মধুর বাক্য। আই লাভ ইউ জাগর ভাই, ভালোবাসি আপনাকে। আপনি কি আমাকে ভালোবাসেন না? জাগরকে বুকে যেন প্রশান্তি ছড়িয়ে পড়ল। ভীষণ সুখ সুখ অনুভূতি হলো। আমাকে ভালোবাসিস? তুই চোখ বন্ধ রেখে মাথা উপর নিচে ঝাঁকালো আস্তে করে। কতটা ভালোবাসিস? অনেক বেশি। বলতে বলতে তের হঠাৎ করে ঠোঁট ভেঙে কেঁদে পেল। বন্ধ করে চোখে কার্নিশ বেয়ে ফুটন্ত গরম পানি নিয়ে অশ্রু ঝরে পড়ল। তে দুই হাতে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে। জাঙ্কুক গলার বাজে মুখ গুজে ফুপিয়ে উঠল। আর চমকাতে এমন কানা দেখে হক চকিয়ে উঠল জাঙ্কুক। এ কি কান্না করছিস কেন? আমার খুব কষ্ট হচ্ছে জাঙ্কুক ভাই, খুব কষ্ট। বুকে ব্যথা হচ্ছে, কান্না পাচ্ছে। আমি কি করবো? আপনি কেন আমাকে ভালোবাসেন না? বলতে বলতে আবারও ফুপিয়ে উঠেতে জাঙ্কুক হালকা হাসলো। তের মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। বহু কষ্টে অনুভূতিগুলোকে দমিয়ে রেখেছি, সেগুলো নিজে হাতে খুঁটলে খুঁটলে বের করছিস তো। আমার ভালোবাসা কিন্তু সহ্য করতে পারবি না, অতিষ্ঠ হয়ে উঠবি। কোনো উত্তর দিল না, শান্ত নদীর মতো চুপ করে রইল। গুনগুন করে কেটে গেল কিছুটা সময়। জাঙ্কুকের মাথাটা এক হাতে উঁচু করে ধরল। জাঙ্কুকের হাতের উপর হেলে পড়ল তের মাথা। তের জ্বর যেন হুড় করে পাচ্ছে, এজন্য হুঁশ রাখতে পারছে না। তের রোগাক্রান্ত শুভ্র মুখটা জাঙ্কুকের ভেতরটা নাড়িয়ে দিল। ব্যথায় জর্জরিত হলো জাঙ্কুকের বুক। তে ছেড়ে দেওয়া শরীরটা নিজের হাতে যত্ন নিয়ে আঁকড়ে ধরল। কপালে আরো 2-3 বার ঠোঁট ছোঁয়ালো। আই লাভ ইউ জান, আই লাভ ইউ ডেসপারেটলি। তুই নিজেও জানিস না আমি তোকে ঠিক কতটা ভালোবাসি। পাগলের মতো ভালোবাসি আমি তোকে। এই দেখ না, জ্বর তোর গায়ে উঠেছে, অথচ বুক পড়ছে আমার। তোর কষ্ট আমি সহ্য করতে পারছি না, বুকটা হাহাকার করছে। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার বুকের জ্বলন কমিয়ে দে না জান। তোর দহনে আমি যে নিঃশেষ হয়ে যাচ্ছি। জাঙ্কুকের কণ্ঠে ছিল এক বুক ব্যাকুলতা। এই মুহূর্তে এই বসে থাকলে একজন পাগল প্রেমিকের বুক ফাটা আর্তনাদ দেখতে পেত। ব্যাকুল দুই চোখে এক সাগর ভালোবাসা দেখতে পেত। মনের সকল সংশয়, সকল ভয় দূর হয়ে যেত। কিন্তু অভাগী মেয়েটা এমন কোমল মুহূর্তে জ্ঞান হারিয়ে পড়ে আছে। মিনিট খানেকের মাথায় দরজায় টোকা পড়ল। সঙ্গে শোনা গেল জিমিনের চিকন সুর। ভাই, টাইম শেষ, দরজা খোল। জাগো ঘাড় ঘুরে তাকালো একবার। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো। ইচ্ছে করছে জিমিনের গলা টিপে ধরে ওর টাইমও শেষ করতে দে। জাগোকে একদমই মন চাইল না তেকে ছাড়তে, কিন্তু এভাবে থাকাও ঠিক হবে না। পাছে যদি বাড়ির কেউ জেনে যায়, তে চাপের মুখে পড়তে পারে। নানান ভাবনা চিন্তার মাঝেই তেকে আস্তে করে শুইয়ে দিল। তারপর এগিয়ে গেল দরজা খুলতে। সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকলো জিমি। সবার আগে তাকালো বিছানায় শুয়ে থাকা তেয়ের দিকে, এরপর ঘাড় ঘুরিয়ে নিজের ভাইয়ের দিকে তাকায়। কিরে, তোর কাজ শেষ? শেষ আর করতে দিলি কোথায়? খুলতে আর পড়তেই 10 মিনিট লেগে যায়। বাকি কাজ করবো কখন? এত কম সময়ে কাজ হয় নাকি? ভাবলেশ ভঙ্গিতে জবাব দিল জাঙ্কুক। জিমিনের চোখ দুটো বড় বড় হয়ে গেল। দেখে মনে হচ্ছে চোখ দুটো যেন কোটো থেকে এক্ষুনি বেরিয়ে আসবে। জিমিন চিকন সুরে আর্তনাদ করে ওঠে। মানে কি করেছিস তুই ওর সাথে? ওর সাথে আজবাজে কিছু করলে আমি কিন্তু তোকে ছাড়বো না বলে দিলাম ভাই। বড় উপকার করলি আমার, ছাড়িস না। তুই বরং আমার পা ধরে বসে থাক। জিমিন আগে হিসিস করে উঠল। দুরন্ত পায়ে তের কাছে গিয়ে এক টানে কাঁথা সরিয়ে দিল। আচমকা কাঁথা সরিয়ে দেওয়ায় শীতে বেচারি থরথরিয়ে কেঁপে উঠল তে। গায়ে জামা টেনে শীত নিবারণের চেষ্টা করলো। সবকিছু ঠিকঠাক আছে দেখে জিমি যেন ব্রুদায় কুঁচকে গেল। ঠিক সেই মুহূর্তে জাগো বিদ্রুপ করে ওঠে। ড্রেনটা খুলে ওয়াশ করে আয়, ওটা নোংরায় ভরে গেছে। তোর বোনের সাথে আমি কিচ্ছু করিনি। তাহলে এমন বলি কেন? আমার মুখ, আমার ইচ্ছে, আমি যা খুশি বলবো। তুই
তুই দিন দিন অসভ্য হয়ে যাচ্ছিস ভাই। তো সভ্য ছিলাম কবে? দুনিয়ার সামনে নিজেকে জেন্টলম্যান হিসেবে প্রেজেন্ট করলেও তোর সামনে কখনো করিনি। মায়ের পেটে একসাথে ছিলাম, দুনিয়াতেও একসাথে এসেছি। তোর তো আমাকে ভালো করে জানার কথা। জানি বলেই বলছি, তুই ভুল করছিস ভাই। আমি জানি না তোদের সম্পর্ক ঠিক কত দূর এগিয়ে গেছে, কিন্তু যত দূরে যাক না কেন থেমে যা। বাবা জানতে পারলে বাড়িতে ঝড় বয়ে যাবে। তুই আছিস কি করতে? ঝড় তুই থামাবি। ব্যাস, জীবন যেতে গেল। কোমরে দুই হাত রেখে ঝগড়া করার উদ্যোগে জাঙ্কুকের দিকে এগিয়ে গেল। তোর তো আমি 4 আনার উপকার করবো না। ভেবে বলছিস তো? দেখিস ভবিষ্যতে আবার তোর আমার উপকারের না প্রয়োজন লাগে। ভাষা খবর কানে এলো, পরীক্ষা শেষে তোর জন্য পাত্র দেখা শুরু হবে। ভাবছি ডক্টর সুগাকে আমি বরং বিয়ের দাওয়াত দেব। কি বলিস? এই পর্যায়ে থতমত খেয়ে গেল জিমিন। অজানা ভয়ে বুকটা কেঁপে উঠল। বিয়ের কথা শুনে গলা শুকিয়ে গেল। সুগার সাথে জিমিনের সম্পর্ক 2 বছর ধরে, কিন্তু এখনো জিমিন বাসাতে জানানোর সাহস পায়নি। এর মধ্যে আরেম সাহেব মেয়ে বিয়ের জন্য চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন। প্রেম ভালোবাসায় মিস্টার আরেম সাহেব ভীষণই অপছন্দ করেন। তাই জন্যই তো জিমিন সাহস করতে পারছে না যে ও একজনকে পছন্দ করে বলতে। নানান চিন্তা ভাবনায় বুকটা কেঁপে উঠল জিমিনের। বোনের এমন ভীত মুখ দেখে বাঁকা হাসলো জাগো। এক দুপা করে এগিয়ে গেল তের সামনে। খুলে দেওয়া ঢাকাটা আস্তে আস্তে জড়িয়ে দিল তের গায়ে। তারপর মাথায় আলতো করে হাত বুলিয়ে জড়ে কাঁপতে থাকা দেখে যেন সান্ত্বনা দিল। জোকে গিয়ে কপালে ছোট্ট করে চুমু খেল। ধীর কণ্ঠে তের কানের কাছে গিয়ে বলে, মাফ করে দিস জান, অধিকার থাকলেও এই মুহূর্তে তোকে বুকে জড়িয়ে ধরে রাখতে পারলাম না। নিজের সমস্ত উষ্ণতা তোর কাছে ঢেলে দিতে পারলাম না। আমার যে হাত পা বাঁধা যান। ব্যর্থ চাহনি নিয়ে উঠে দাঁড়ালো জাগো। যাওয়ার আগে জিমিনের মাথায় হালকা থাপ্পড় মেরে বলে গেল, ওর খেয়াল রাখিস ভালো করে। কথাটুকু বলা পর্যন্তই ছিল জাগো। এরপর ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। জিমিন পিছন থেকে নিচু স্বরে চেঁচিয়ে ওঠে, তুই একটা আস্ত বেয়াদব, ভুলে যাস না আমি তোর বড় বোন। জাঙ্কুক সে কথা কানেই তুলল না। ততক্ষণে সে বারান্দা পেরিয়ে নিজের ঘরে চলে গেছে। 2 ভাই বোনের ঝগড়াঝাটির মধ্যে বোর হয়ে আসে। সকালে বসার ঘরে পাথরের মতো বসে রয়েছে তে, হাতে টিস্যুর বক্স। ঘুম ভেঙেছে একটু আগে। ভোরের দিকে জ্বরটা ছেড়ে গেলেও শরীরটা এখন বেশ দুর্বল। মাথাটা ভীষণ ভারী ভারী হয়ে আছে, আর সেই সাথে আছে ঠান্ডা ফিট। এই জন্য টিস্যু পেপারের বক্স আর ময়লা ফেলা ঝুড়ি কাছে নিয়ে বসে আছে। একটু পরেই সেখানে উপস্থিত হলেন মিস্টার আরেম সাহেব। তেকে দেখে ওর কাছে গিয়ে বসলেন। বড় চাচুর দর্শন পেয়ে তে আহ্লাদে কত কত হয়ে গেল। আরেম সাহেব একটা বাহু 2 হাত ছড়িয়ে দিয়ে আলতো করে দিয়ে মাথাটা নিজের কাঁধে রাখলো। আরেম সাহেব আদরে ভঙ্গিতে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে আম্মু? ভালো বড় চাচু। এরপর একে একে বাড়ির প্রত্যেকটা সদস্য ব্রেকফাস্টের জন্য উপস্থিত হলো। জাঙ্কুক আর জিমিন আসলো সবার শেষে। সবাই আগে একটি নিজে চেয়ার টেনে বসে পড়ল। যথারীতি তে জাঙ্কুকের পাশে চেয়ারে বসেছে। মিসেস ইয়ুনজুন তের সামনে এক বাটি স্যুপ এনে দিলেন। জ্বরে মেয়েটা শরীর দুর্বল, স্যুপ খেলে একটু শরীরে এনার্জি পাবে। মিনিটের ব্যবধানে খাওয়া শুরু করে দিয়েছে। চেয়ারে বসে জিমিন তো ঘুমে ঢলে পড়ছে। এই এক চামচ স্যুপ মুখে নিয়ে জাঙ্কুকের দিকে আর চোখে তাকালো। সঙ্গে সঙ্গে নিরুজয় কুচকে এলো। জাঙ্কুকে আজকে যেন কেমন মাতাল মাতাল লাগছে। এলোমেলো চুলগুলো পুরো কপাল জুড়ে ছড়িয়ে আছে। চোখ মুখে তখনও ঘুমিয়ে রেশ, চোখ দুটো বেজায় লাল। অবুঝ মনে প্রশ্ন জাগলো, লোকটা চেহারা এরকম গাঁজা খদ্দের মতো লাগছে কেন? রাতে ঘুম বাদ দিয়ে চুরি করতে গিয়েছিল নাকি? তের মনের মাঝে চলতে থাকা এই প্রশ্নগুলো মুখ ফুসকে বেরিয়ে গেল মিসেস জিনের মধ্যে দিয়ে। কি হইল আমার আব্বার? শরীর খারাপ নাকি? না মা, রাতে ভালো করে ঘুম হয়নি তাই। মিসেস জিন এবার ঢুলতে থাকা মেয়ের দিকে তাকালো। ভ্রু কুঁচকে এলো সাথে সাথে। আর তুই, তোর আবার কি হয়েছে হাসে বাচ্চা? উফ মা, অসুস্থ রোগী নিয়ে থাকলে কি রাতে ঘুম হয়? আমার ঘুম হয়নি, এখন খেয়ে গিয়ে ঘুমাবো। আসলে সত্যি ঘটনা দুটো 2 ভাই বোনের পেটেই চাপা পড়ে রইল। খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার মতো উঠে গেল। টেবিলে পড়ে রইল শুধু তে। সে বরাবরই খাওয়াতে অনেক খিলে। আর জাঙ্কুক ইচ্ছে করে দেরি করলো। সবাই উঠে যাওয়ার পর শেষে জাঙ্কুক উঠে দাঁড়ালো। মাথা নিচু করে স্যুপ খেতে থাকা তের দিকে তাকিয়ে
ঘাড়ে 2 আঙুল স্পর্শ করলো। কেঁপে উঠল তে জাঙ্কুকে ছোঁয়াবে। জাঙ্কু গম্ভীর ভঙ্গিতে পরখ করলো তে জ্বর আছে কিনা। না, হালকা জ্বর আছে। এরপর পকেট থেকে জ্বর আর ঠান্ডা 2 পাতা ওষুধ বের করে তের সামনে রাখলো। জগ থেকে পানি ঢেলে গ্লাসটা এগিয়ে দিল তের দিকে। এরপর রাশমারি কণ্ঠে বলে, খাওয়া শেষ করে এগুলো খেয়ে নিবি। তে মুখে কিছু বলল না, শুধু মাথা দুলিয়ে সায় জানালো। জাগক সময় নিল না, এরপরই সেখান থেকে প্রস্থান করলো। কিন্তু ভাই কয়েক কদম এগিয়ে গিয়ে আবারও ফিরে এলো তের কাছে। টেবিলে এক হাত রেখে অপরাধ তের বসে থাকা চেয়ারে রাখলো। সামনে ঝুঁকে গেল সামান্য। আর শোন, বেশি ভাববার প্রয়োজন নেই তোর। সময় মতো সব উত্তর পায়ে হেঁটে তোর সামনে হাজির হবে। তার আগে এত ভেবে ছোট ব্রেনটাকে নষ্ট করিস না, আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। চিন্তিত তীর এক কাঁধা চিন্তা ঝুড়ি নিয়ে খাটে পা মেলে বসে আছে। হাতে ধোঁয়া ওঠা গরম চায়ের কাপ, তাতে একটু একটু করে চুমুক দিচ্ছে আর আপন মনে চিন্তা করছে। গতকাল রাতের কিছু আবছা স্মৃতি তের চোখের পাতায় ধরা দিচ্ছে। জাঙ্কুক এসেছিল, তেকে পরম আদরে বুকে টেনে নিয়েছিল, চুমু খেয়েছিল। তের মনে হলো ওদের মাঝে বেশ কিছু কথা হয়েছে, কিন্তু ঠিক কি কি কথা হয়েছে মনে পড়ছে না। শুধু এইটুকু মনে পড়ছে স্বপ্নে জাঙ্কুক তেকে জান বলে সম্বোধন করেছিল। আর কিছু মনে নেই। স্বপ্নের এই অংশ মনে থাকা আর ইম্পর্টেন্ট অংশ ভুলে যাওয়ার বিষয়টা খুবই প্যারাদায়ক। তে অধৈর্য হলো, কিছু মনে করতে না পেরে অরুচি নিয়ে চায়ে চুমুক দিল। ঠিক এমন সময় টুংটাং শব্দে তের ফোনটা বেজে ওঠে। বাম হাতে চায়ের কাপটা ধরে ডান হাতে ফোনটা নিল তে। ফোনে লক্ষ্য দিয়ে ফোনের স্ক্রিনে সানজি নামটা জলজল করে ভেসে উঠল। আরেক দফা বিরক্তি নেমে এলো তের চেহারায়। এই সানজি ছেলেটা নতুন ভর্তি হয়েছে কলেজে, অন্য একটা কলেজ থেকে ট্রান্সফার হয়ে এসেছে এদের কলেজে ভর্তি হতে সপ্তাহখানেক হয়েছে। ছেলেটা আসার পর থেকে তের পেছনে লেগে আছে, সব সময় আগে পিছে ঘুরঘুর করে। কিভাবে যেন তের নাম্বারটাও জোগাড় করে ফেলেছে। তারপর থেকে শুরু হয়েছে কারণে অকারণে ফোন আর মেসেজ করা। তে ভাবনার মাঝে আবারও ফোনটা বেজে উঠল। বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলো তে। কানে চেপে ধরতে ওপাশ থেকে শোনা গেল সানজির উচ্ছ্বাসিত কণ্ঠস্বর। হে কিউট ক্যাট, ফোন রিসিভ করতে এত দেরি হলো কেন? তে রাগ যেন এবার সপ্তম আসমানে চলে গেল। ওর ফোনের কভারে একটা ধবধবে সাদা গোলমোল বিড়ালের ছবি আছে। সেটা দেখার পর থেকেই ছেলেটা তেকে কিউট ক্যাট বলে ডাকে। রাগে তে সবার আগে ফোনের কভারটা টেনে টুনে খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। এরপর ফোনটা কানে ধরে গরম মেজাজে বলে ওঠে, তোমার সাহস কি করে হয় আমাকে অযথা ফোন দেওয়ার? রিল্যাক্স কিউট ক্যাট, এত রাগ করছো কেন? রাগের কারণ স্বয়ং তুমি, তুমিটাই আমার রাগের কারণ। শেষবারের মতো বলছি, একদম আমাকে বিরক্ত করবে না। বিরক্ত কোথায় করছি? আমি তো শুধু তোমার সাথে কথা বলতে ফোন দিলাম। না দেবে না, তোমার সাথে আমার কথা বলতে কোনো আগ্রহী নই। তের এমন আচরণে সানজির মনে গভীর দাগ কাটলো। এত অবহেলা কেন করছো তে? আমি তোমাকে ভালোবাসি তাই। কেন ভালোবাসো? আমি কি বলেছি ভালোবাসতে? লিসেন, একটা কথা কান খুলে শুনে রাখো। আমি এই মন অলরেডি একজনকে দিয়ে বসে আছি, আর তাকে অনেক বেশি ভালোবাসি। সুতরাং বিরক্ত করা বন্ধ করো। এসব মিথ্যে কথা, আমার থেকে বাঁচতে তুমি মিথ্যে বলছো, রাইট? বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার, আমার জানানোর দায়িত্ব ছিল, জানিয়ে দিলাম। এরপরেও যদি আমার পেছনে ঘুরঘুর করে তাহলে ঘুষি মেরে চেহারার নকশা বদলে দেব। তোমার হাতে মার খেতেও রাজি আছি আমি, তবুও তোমার পিছু ছাড়বো না। তিয়াগি ফুসফুস করতে করতে ফোনটা কেটে দিল, বিছানায় ছুঁড়ে ফেলে দিল। তারপর 2 হাতে চুল টেনে ধরলো একদিকে। কিন্তু এদিকে তো মেয়েটা কঠিন মানবের প্রেমে মজেছে, যে পাশের মানুষটা শুধু স্বপ্নেই আসে, বাস্তবে ফিরেও তাকায় না। এই কঠিন মানবের মন পড়তে গিয়েও অর্ধেক বুদ্ধি খুইয়ে বসেছে তে। তার উপর এই নতুন জঞ্জাল পেছনে ছাড়ছে না। বিরক্তি আর চরম হতাশা নিয়ে এইভাবে বিছানায় শুয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে আগমন হয় জিমিনের। আমার সাথে একটু পার্লারে যাবি তে? এবার শোয়া থেকে উঠে বসলো। জিমিনের দিকে ঘুরে বসে তারপর বলে, এখন পার্লারে? চুল কাটতে যাবো, তাছাড়া আরো কিছু কাজ আছে। পরশু তোর ভাইয়ের সাথে দেখা করতে যাবো, তার আগে একটু রূপচর্চা লাগবে না? তে জিমিনের পাশাপাশি উপরে এসেছিল। সঞ্জয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেললো, এক হাত গালে রেখে অর্ধেক উঁচু করে তারপর বলে, ভাইয়া তোমাকে অনেক ভালোবাসি তাই না আপু?
ভালোবাসে। ইস, তোমারই কপাল, আমার কপালে এইসব নেই। জিমিন এবার চোখ ছোট ছোট করে তাকালো তের দিকে। আচ্ছা তুই কি কাউকে পছন্দ করিস? পছন্দ করলেই বাকি সব চাওয়া কি পূরণ হয়? আমাকে বলে দেখ, আমি তো চাওয়া পূরণ করব। তুমি পারবে না আপু, তাছাড়া বাড়ির কেউ মেনে নেবে না। সবচেয়ে বড় কথা, আসল মানুষটাই মানবে না। আচমকা তের মনটা খারাপ হয়ে গেল। জিমিনের আর বুঝতে পারিনি তে কার কথা বলছে। দুজনেই মনে মনে মন কলা খাচ্ছে, অথচ সেটা প্রকাশ করছে না। জিমিন হতাশ হলো, ধীরে সুস্থে উঠে বসলো, তেকেও টেনে তুললো। হয়েছে, আর মন খারাপ করা লাগবে না। রেডি হ, পার্লার হয়ে তারপর আমরা একটু ঘুরে আসবো। নে এখন চল। তেও সময় নিল না, ঝটপট রেডি হয়ে নিচে নামতে লাগে জিমিনের সাথে। এদিকে জাঙ্কুক ঘুম থেকে মাত্রই উঠে বসেছে বসার ঘরের সোফাতে। এলোমেলো চুল পুরো কপাল জুড়ে ছড়িয়ে আছে। ঘুম এখনো লেগে আছে জাঙ্কুকের চোখে। ঠিক সেই মুহূর্তে জিমিন আর তেকে একজোটে নামতে দেখে বেশ অবাক হলো। এই অসময়ে কোথায় যাচ্ছিস দুজনে? পার্লারে যাবো। পার্লারে কি করতে? কি করতে মানে? মেয়েরা পার্লারে কেন যায়? কেন যাই আমি জানি না, তুই বল। সকাল সকাল পেছনে লাগছিস কেন আমার? পেছনে লাগছে বলে দিলেই তো হয়, আর জিজ্ঞেস করতাম না। চুল কাটতে যাচ্ছি, হয়েছে? চুল কাটার নাম শুনে জাঙ্কুকের মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। গার বাঁকিয়ে তাকালো তের দিকে, কঠিন দৃষ্টিতে পরখ করলো তেকে। চুলগুলো মাত্রই কোমর ছাড়িয়েছে, সেগুলো কেটে আবার কোমরে ওঠানো শয়তানি চেপেছে মাথায়। জাঙ্কুক ধৈর্য হারালো। কোথাও যা চলবে না, এই চুল কাটা বারণ, আমার লম্বা চুল পছন্দ। তুই বারণ করার কি? জাঙ্কুক রাগি চোখে তাকালো জিমিনের দিকে। অবস্থা বেগতিক থেকে দুই ভাই বোনের মাঝে এসে দাঁড়ালো তে। আমি চুল কাটবো না জাঙ্কুক ভাই, আপু কাটবে শুধু। জাঙ্কুক জিমিনের দিকে নজর সরিয়ে তের দিকে তাকালো। ওই চোখে কিছু একটা ছিল। তে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে নামিয়ে নিল। তেকে নজর লুকাতে দেখে জাঙ্কুকের ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখা মিলল। তারপর হাত এলোমেলো করে চুলগুলো ব্যাক ব্রাশ করে তারপর জাঙ্কুক বলে, চল আমিও যাব। জাঙ্কুক যাবে শুনে তের মুখটা জ্বলজ্বল করে উঠল। জিমি না করতে কেউ পারলো না। তের চোখ মুখের পরিবর্তন জিমিনের নজর এড়াইল, তাই অনিচ্ছা সত্ত্বেও জাঙ্কুককে নিয়ে যেতে রাজি হলো। জাঙ্কুক পার্লারের বাইরেই দাঁড়িয়েছিল। বেশ 2 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে জিমিন আর তে পার্লার থেকে বেরিয়ে আসে। জাঙ্কুক জিমিনের দিকে তাকাই, একবার তের দিকে তাকাই, তারপর তেকে বলে, তে সামনে বস। সামনে বসবে মানে পেছনে আমি একা বসবো নাকি? তো তোদের কি আমায় ড্রাইভার বলে মনে হয় নাকি? তোরা পেছনে বসে আরাম করে পুরো বিশ্ব করবি, আর আমি ড্রাইভার হয়ে গাড়ি চালাবো? সেটা হবে না, আমার পাশে কাউকে একটা বসতে হবে। আচ্ছা তাহলে আমি বসি। হ্যাঁ বসবি না কেন, বস। মায়ের পেট থেকে আমার লেজ ধরে ঘুরে বেড়াচ্ছিস, এখন লেজ ছেড়ে দিলে হয়? বড় ভাই হই আমি তোর, তুই তো আমার লেজ ধরেই ঘুরবি। আয় বস বস। জিমিন এবার আগে গজগজ করতে করতে পেছনে গিয়ে বসে দরজাটা দুম করে লাগিয়ে দিল। তে অতিষ্ঠ হয়ে উঠল, কপাল চাপড়ালো দুজনের অগোচরে। 2 ভাই বোনের পাল্লায় পড়ে অসুস্থ মানুষও পাগল হয়ে যাবে। ঝগড়ার সমাপ্তি টেনে তে সামনে বসলো। জাঙ্কুক বাঁকা হেসে গাড়ি ড্রাইভিং সিটে বসে। গাড়ি স্টার্ট দিয়ে দুলো উড়িয়ে মুহূর্তেই স্থান ত্যাগ করলো। গাড়ি চলছে আপন গতিতে, ভেতরটা একদম নিঃসুপ। তে ফোনে কারোর সাথে টেক্সট করতে ব্যস্ত। জাঙ্কুক আর চোখে তাকালো এর মোবাইলের স্ক্রিনের দিকে, কিন্তু তেমন কিছু চোখে পড়লো না। নীরবতা ভঙ্গ করে জাঙ্কুক আগ বাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ রে জিমি, ঘন্টার পর ঘন্টা পার্লারে থেকে করলিটা কি? সেই তো হনুমানের মতো চেহারা নিয়ে গিয়েছিলি, সেই চেহারা নিয়েই তো ফিরেছিস, পরিবর্তন কোথায়? চুপ থাকলে তো দেখতে পাবি, তোর চোখই তো নষ্ট। জাঙ্কুক বাঁকা আসলো, আর চোখে পড়ে ব্যস্ত থাকা তের দিকে তাকালো। সেটাও ঠিক, এই চোখ তো একজনকে ছাড়া আর কাউকেই দেখতে পায় না। কথাটা বলতে বলতেই জাঙ্কুকের নজর গেল তে স্ক্রিনের দিকে। এক পলকে দেখা মিলল কিছু তিক্ত অনাকাঙ্ক্ষিত বাক্যের। তে আই লাভ ইউ, আমার তোমাকে চাই। মেসেজটা কে পাঠিয়েছে সেটা দেখার সুযোগ হলো না জাঙ্কুকের। মনোযোগ ড্রাইভিং থেকে সরে গেল, চতুর নজর রাস্তা থেকে সরে তের ফোনে আটকে গেল। ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সামনে দেখি বড় একটা ট্রাক এসে মুখোমুখি হলো ছোট গাড়িতে। আচমকা এহেন কাণ্ডে চমকে উঠল জিমিন। আতঙ্কিত কণ্ঠে ফাটিয়ে চিৎকার দিল, ভাই সামনে ট্রাক! কিন্তু ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে।
বিশাল আকৃতির ট্রাকের সঙ্গে ধাক্কা খেলো ছোট্ট প্রাইভেট কারটা। সেকেন্ডের ব্যবধানে গাড়িটা 3 উল্টন উল্টে গিয়ে ছিটকে দূরে গিয়ে পড়লো। পরপরই নিশ্চুপ হয়ে গেল পরিবেশ। মিনিট খানেকের নীরবতার পরেই রাস্তার চারিদিক থেকে ছুটে এলো মানুষজন। ট্রাকটা ততক্ষণে স্থান ত্যাগ করেছে।